ফিজিওলজি, অ্যানাটমি যে বিদ্যা পাঠ করে আমরা মানবদেহের গঠন সম্পর্কে জানতে পারি তাকে অ্যানাটমি বলে। যা দ্বারা মানবদেহের গঠন তৈরি হয় তা নিচে উল্লেখ করা হলো। নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক সিপি কোর্সে এবং সিএসডব্লিউ কোর্সের অ্যানাটমি এই টপিকটি আমি যা শিখেছি, আমি এই কোর্সে ভর্তি হওয়ার পরে তা তোমাদেরকে শিখাবো। আমাদের সাথেই থাকবে। দেখো, অ্যানাটমি বলেছি, যা দ্বারা মানবদেহের গঠন তৈরি হয় তার নিচে উল্লেখ করা হলো। প্রথমে রয়েছে তোমাদের এখানে কোষ, যা খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপের সাহায্যে দেখতে হয়। মাইক্রোস্কোপ বানানটা মনে রাখবে। কলা, অঙ্গ এবং তন্ত্র, অস্থি, সন্ধি, পেশি, রক্ত, রক্ত সংবহন তন্ত্রের গঠন, হৃৎপিণ্ড, শিরা, ধমনী ও কৈশিক নালী। এই যে টপিকগুলো, এগুলো একটা মানুষের শরীরের বিভিন্ন পার্ট, এগুলো অবশ্যই জানতে হবে। নিচে আরও কিছু রয়েছে: লসিকা তন্ত্র, লসিকা গ্রন্থি, লসিকা নালী এবং প্লীহা নিয়ে লসিকা তন্ত্র গঠিত। বৃক্ষের গঠন, শ্বাসতন্ত্র, পরিপাকতন্ত্র, মূত্রতন্ত্র, বস্তিকোঠর বা ফেলবিস, স্ত্রী প্রজনন তন্ত্র, স্তনের গঠন, পুরুষ প্রজনন তন্ত্র, বহিঃক্ষরা গ্রন্থি বা নালীযুক্ত গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থি। তারপরে স্নায়ুতন্ত্র, সংবেদনবাহী অঙ্গসমূহের চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, এগুলো হচ্ছে সংবেদনবাহী অঙ্গসমূহ। এখন আসি ফিজিওলজি কি। হোয়াট ইজ ফিজিওলজি? তোমাকে প্রশ্ন করলো, তুমি কি বলবে? তুমি বলবে যে বিদ্যার মাধ্যমে আমরা জানতে পারি মানবদেহের এই গঠন কিভাবে কাজ করে তাকে ফিজিওলজি বলে। এখন তোমার কাছে প্রশ্ন, ভ্রূণবিদ্যা কাকে বলে? যে বিদ্যার মাধ্যমে আমরা গর্ভস্থ শিশুর ক্রমবিকাশ সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারি তাকে ভ্রূণবিদ্যা বলে। তাহলে যে বিদ্যার মাধ্যমে আমরা গর্ভস্থ শিশুর ক্রম বিকাশ সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারি তাকে কি বলে? ভ্রূণবিদ্যা বলে। সো দ্বিতীয় পার্ট 2, কোষ, কোষের গঠন, কার্যাবলী। খেয়াল করো, কোষ যাকে বলা হয় সেল। দেহের গঠন ও কার্যাবলীর ক্ষুদ্রতম একক হচ্ছে কোষ, বা এটা আমরা যদি কোষ কাকে বলে আমরা যদি মিনিংসটা বলি তাহলে হচ্ছে কোষ দেহের গঠন এবং কাজের একককে কোষ বলে, ক্ষুদ্রতম একককে কোষ বলে। মানব দেহ লক্ষ লক্ষ কোষের সমন্বয়ে গঠিত। দেহে কোষ বিভিন্ন প্রকার কার্যাবলী সম্পাদন করে, যেমন শক্তি উৎপাদন, পেশির সংকোচন, স্নায়ুর অনুভূতি প্রেরণ, এনজাইম হরমোন নিঃসরণ ইত্যাদি। এখানে একটি কথা বলা দরকার যে আমরা বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এই যে পড়ি, এখানে প্রত্যেকটি পার্টে এখানে কিছু বিষয় রয়েছে মুখস্থ করার। যেমন থিওরির বিষয় যেগুলা, সেগুলো কিন্তু তোমাকে মাস্ট বি মুখস্থ করতে হবে বুঝে বুঝে। তুমি যদি বুঝে বুঝে মুখস্থ না করো তাহলে দিন শেষে যখন তোমার পরীক্ষাতে কোষ নিয়ে আসবে তখন কোনো তুমি অ্যান্সার করতে পারবে না, কোষের গঠন সম্পর্কে অ্যান্সার করতে পারবে না। তাই অবশ্যই প্রত্যেকটি পার্ট তোমাকে আলাদা আলাদা বা মুখস্থ করতে হবে। সো আমরা কোষ সম্পর্কে কী জানি? মানবদেহের গঠন ও কাজের ক্ষুদ্রতম একককে কোষ বলে। ক্লিয়ার? তারপরে মানবদেহ লক্ষ লক্ষ কোষের সমন্বয়ে গঠিত। দেহের কোষ বিভিন্ন প্রকার কার্যাবলী সম্পাদন করে, যেমন শক্তি উৎপাদন করা, পেশির সংকোচন, স্নায়ুর অনুভূতি প্রেরণ, এনজাইম হরমোন নিঃসরণ ইত্যাদি। কোষ তার কার্যাবলী অনুযায়ী দেহের বিভিন্ন অংশে বিভিন্ন আকৃতি হয়ে থাকে। কোনোটা বৃত্তাকার, আবার কোনোটা গোল, বৃত্তাকার বা গোল, কোনোটা ডিম্বাকৃতির, আবার কোনোটা লম্বা বা টেল, কোনোটা রড বা রুড এর আকৃতি। তাছাড়া কোষ আরও অনেক আকৃতির হয়ে থাকে। কোষের গঠন, আমরা এখন কোষের গঠন সম্পর্কে জানব। কোষ একটি অতি ক্ষুদ্র সজীব বস্তু যার রয়েছে একটি কোষ আবরণ বা সেল মেমব্রেন, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম।
কোষ আবরণ। প্রতিটি কোষ একটি আবরণ বা ঝিল্লি দ্বারা বেষ্টিত। আবরণটি লিপিড এবং আমিষ সহযোগে গঠিত। এই আবরণ কোষ এবং এর পরিবেশের মধ্যে প্রতিবন্ধক হিসেবে কাজ করে। এই আবরণের মধ্য দিয়ে খাদ্য যেমন অ্যামাইনো অ্যাসিড, এখানে একটু কথা বলি, তোমাকে বুঝিয়ে বলি, বাকিটা তোমরা মুখস্থ করবে। দেখো, কোষের গঠন যখন তুমি পড়বে তখন তুমি মনে রাখবে কোষ কি? কোষ অতি ক্ষুদ্র সজীব। এটা একটু খেয়াল করো। কোষ হচ্ছে অতি ক্ষুদ্র সজীব বস্তু যার মাধ্যমে একটি কোষ আবরণ, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম দ্বারা গঠিত। কোষটা কয়টা জিনিস দ্বারা গঠিত? কোষ আবরণ দ্বারা, নিউক্লিয়াস দ্বারা, সাইটোপ্লাজম দ্বারা। এখন কোষ আবরণের তুমি একটু কোষ আবরণটা নিয়ে একটু ডিটেলস বলো। তোমাকে প্রশ্ন করবে, তখন তুমি বলবে প্রতিটি কোষ একটি আবরণ বা ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত থাকে। আবরণটি লিপিড এবং আমিষ সহযোগে গঠিত। এই আবরণ কোষ এবং এর পরিবেশের মধ্যে প্রতিবন্ধক হিসেবে কাজ করে। এই আবরণের মধ্য দিয়ে খাদ্য যেমন অ্যামাইনো অ্যাসিড এবং গ্যাস যেমন অক্সিজেন কোষের ভেতর প্রবেশ করে। আবার অপ্রয়োজনীয় পদার্থ কোষ থেকে নিঃসৃত বা বাহির হয়, যেমন কার্বন ডাইঅক্সাইড এবং বিপাক ক্রিয়ার উৎপাদিত পদার্থ এই পথে নির্গত হয়। অর্থাৎ কোষ আবরণ হচ্ছে একটি আবরণ বা ঝিল্লি দ্বারা বেষ্টিত। আবরণটি লিপিড এবং প্রোটিন বা আমিষ দ্বারা সহযোগে গঠিত। এই আবরণ কোষ এবং এর পরিবেশের মধ্যে প্রতিবন্ধক হিসেবে কাজ করে। এই আবরণের মধ্যে দিয়ে খাদ্য যেমন অ্যামাইনো অ্যাসিড এবং গ্যাস যেমন অক্সিজেন কোষের ভেতরে প্রবেশ করে এবং ভেতরে প্রবেশ করে। আবার অপ্রয়োজনীয় পদার্থ কোষ থেকে নিঃসৃত বা বাহির হয়, যেমন কার্বন ডাইঅক্সাইড এবং বিপাক ক্রিয়ায় উৎপাদিত পদার্থ এই পথে নির্গত হয়। এরপরে কোষ আবরণ কোষের আকৃতি ধরে রাখতে সাহায্য করে এবং আন্তঃকোষীয় যোগাযোগ রক্ষা করে। তারপরে নিউক্লিয়াস সম্পর্কে তুমি লিখবে প্রতিটি কোষের কেন্দ্রস্থলে একটি আবরণী দিয়ে ঘেরা অংশকে নিউক্লিয়াস বলা হয়। নিউক্লিয়াসের ভেতরে অবস্থিত বিশেষ অংশ ক্রোমোজোমের মাধ্যমে এক বংশ থেকে পরবর্তী বিভিন্ন প্রকৃতি বা গুণাবলী সঞ্চারিত হয়। কোষ বিভাজন একটি অত্যাবশ্যকীয়। কোষের একটি মাত্র নিউক্লিয়াস থাকে। তারপরে আমরা জানব সাইটোপ্লাজম নিয়ে। কোষ আবরণ ও নিউক্লিয়াসের মধ্যবর্তী স্থানে কি বলেছি? কোষ যে আবরণটা সেটার ও নিউক্লিয়াস যেটা, নিউক্লিয়াসের মধ্যবর্তী এই যে স্থানটা, এই স্থানে জেলির মতো অংশের নামই হচ্ছে, তাহলে জেলির মতো অংশের নাম হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে নিম্নলিখিত যে বিষয়গুলো সেগুলো যেমন মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা, কোষ গহ্বর, গোলজি বর্ডি, তারপরে ক্রোমাটিন জালিকা, লাইসোজম, এরপরে রয়েছে সেন্ট্রোল এবং রাইবোজম। সো তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি কোষ বা হিউম্যান সেল দেখা যাচ্ছে। এখানে তোমরা মধ্যখানে দেখতে পাবে নিউক্লিয়াস দেখতে পাচ্ছ, এটা ঠিক আছে, এটা হচ্ছে নিউক্লিয়াস। কোষের মধ্যখানে অবস্থিত নিউক্লিয়াস। এর নিউক্লিয়াসের এই যে সাইডগুলোতে তোমরা দেখতে পাচ্ছ, নিউক্লিয়াসের সাইডগুলোতে তোমরা যা দেখতে পাচ্ছ সেখানে হচ্ছে তোমাদের কোষ আবরণ এবং কোষ আবরণ এবং নিউক্লিয়াসের মধ্যবর্তী স্থানে অবস্থিত হচ্ছে কি? সাইটোপ্লাজম। আশা করছি বুঝতে পেরেছ। সো সাইটোপ্লাজম, তারপরে নিউক্লিয়াস, তারপর হচ্ছে তোমার কোষ আবরণ দ্বারা একটি কোষ গঠিত। সো আশা করছি বুঝতে পেরেছ। এখন আমরা তোমাদেরকে জানাবো কোষের কার্যাবলী সম্পর্কে। কোষের কয়েকটি বিশেষ কাজ রয়েছে। এগুলো হলো, তোমরা কিন্তু এগুলো মুখস্থ করতে হবে বুঝে বুঝে। আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, তুমি মুখস্থ করবে। দেখো, বিপাক বৃদ্ধি, সচেতনতা ও অভিযোজনতা, বংশ বৃদ্ধি, ঠিক আছে। এরপরে বিপাকটা কি?
কোষ রক্ত থেকে পুষ্টি এবং অক্সিজেন গ্রহণ করে এবং এদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটায় দেহের প্রয়োজনীয় শক্তি ও বিভিন্ন প্রয়োজনীয় উপাদান উৎপাদন করে এবং কোষের জন্য অপ্রয়োজনীয় পদার্থ দেহ থেকে নির্গত করার প্রক্রিয়াকে বিপাক বলে। সহজ ভাষায় বললে বিপাক হচ্ছে কোষ রক্ত থেকে পুষ্টি এবং অক্সিজেন গ্রহণ করে এবং এদের মধ্যে বিক্রিয়া ঘটায় দেহের প্রয়োজনীয় শক্তি এবং বিভিন্ন উপাদান উৎপাদন করে এবং তার কোষের জন্য অপ্রয়োজনীয় পদার্থ দেহ থেকে নির্গত করার প্রক্রিয়াকে বিপাক বলে। এখন বৃদ্ধিটা কি? বৃদ্ধি হচ্ছে কোষের বৃদ্ধিকে বোঝানো হয়, কোষের আকৃতির বৃদ্ধি বোঝায়। প্রথমে কোষ অতি ক্ষুদ্র আকারে জন্মায়, পরে একটি জীবনচক্র অতিক্রম করে আকারে বৃদ্ধি পায় এবং একটি পরিপক্ক কোষে রূপান্তরিত হয়। কোষটি বিভাজিত হয়ে নতুন কোষ তৈরি করে। আয়ুকাল শেষে কোষটির অবশেষে ক্ষয়প্রাপ্ত হয় এবং পরে মারা যায়। এরপরে সচেতনতা এবং অভিযোজনতা। কোষের সচেতনতা বলতে পারিপার্শ্বিক অবস্থা অনুভব করে অল্প সময়ের মধ্যে প্রতিক্রিয়া প্রদর্শন করার ক্ষমতা হচ্ছে সচেতনতা কোষের, এবং অভিযোজনতা হচ্ছে পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে খাপ খাওয়ানোর জন্য বহুবার বংশ বৃদ্ধি করে কোষের মধ্যে পরিবর্তন সাধন করা। এটা হচ্ছে অভিযোজনের বৈশিষ্ট্য। এরপরে বংশ বৃদ্ধি, যে প্রক্রিয়ার কোষ বিভক্তর পর একই ধরনের কোষ সৃষ্টি হয় তাকে বংশবৃদ্ধি বলা হয়। আশা করছি বুঝতে পেরেছ। আগামী পর্বে আমরা পার্ট 3 কলা, অঙ্গ এবং তন্ত্র নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।